স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আজ সারাদিনই আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করছেন 2 দিনের জন্য এবং এই সফরে 19টি বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে ভারতের দুটি কোম্পানি রিলায়েন্স এবং আদানি গ্রুপ তারা 4600 মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করেছে। এইসব বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব যে এর থেকে আসলে বাংলাদেশের আশাবাদী হওয়ার কী দিক আছে। তো প্রথমেই আমরা ভারতীয় দুটি কোম্পানির সঙ্গে যে চুক্তি হয়েছে সেই সম্পর্কে একটি প্রতিবেদন দেখি। দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন 13,500 মেগাওয়াট, আর প্রতিদিন গড়ে উৎপাদন হচ্ছে 7,000 মেগাওয়াটের মতো। মধ্যমায়ের দেশ হতে বাংলাদেশকে 2021 সাল নাগাদ 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। বিদ্যুতের এই চাহিদা মেটাতে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নিতে চায় সরকার। এ লক্ষ্যে ভারতের দুটি শীর্ষ কোম্পানির সাথে 4,600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক চুক্তি হলো। এটাকে সাফল্যের মধ্যে আনার জন্য আমার বিদ্যুৎ বিভাগ এবং ভারতে যারা আমাদের পার্টনার ভাইরা হবেন তাদের কাছে আমার অনুরোধ, যত দ্রুততার সাথে আপনারা এই কাজ সম্পূর্ণ করতে পারবেন তত দ্রুততার সাথে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। সমঝোতার স্মারক অনুযায়ী ভারতের আদানি পাওয়ার কয়লা ভিত্তিক 1,600 মেগাওয়াট আর রিলায়েন্স পাওয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নির্ভর 3,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। খুব শীঘ্রই আমরা কাজ শুরু করতে চাই। আগামী কয়েক মাসের মধ্যে এ নিয়ে চূড়ান্ত চুক্তি করা হবে। যত দ্রুত সম্ভব একটি যৌথ কমিটি গঠন করা হবে। বাংলাদেশের কোথায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে তা এখনও ঠিক হয়নি। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিতরণ ব্যবস্থার উন্নয়নের দিকটাও আমরা বিবেচনায় রাখব। বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতীয় এই দুই কোম্পানি মোট $4.5 বিলিয়ন বিনিয়োগ করবে। অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব জানান, শিল্প কারখানায় বিদ্যুৎ সংযোগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে আবেদন করলেই নতুন সংযোগ পাওয়া যাবে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 19টি চুক্তি, সমঝোতা স্মারক, প্রোটোকল ও সম্মতিপত্র সই হয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষরের পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের ফলক উন্মোচন হয়। চুক্তিগুলোর মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নবায়ন, উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি এবং কলকাতা ঢাকা আগরতলা ও ঢাকা শিলং গুয়াহাটি বাস চলাচল চুক্তি ও প্রোটোকল এবং অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল নবায়ন। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে ভারত বাংলাদেশের কোস্টগার্ডের সহযোগিতা, মানব পাচার রোধ বিষয়ক, পাচার ও জাল নোটের বিস্তার প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সার্কের জন্য ভারতের অনুদান ও সাংস্কৃতিক বিনিময়। এছাড়া ফেনী ও তিস্তার পানি বন্টন চুক্তি দ্রুত স্বাক্ষরেরও আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এসব নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি, দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক জায়েদুল হাসান পিন্টু এবং এপির ব্যুরো প্রধান জুলহাস আলম। স্বাগত আপনাদের। তাজুল ইসলাম, প্রথমেই আপনার কাছেই আসতে চাইব যে বিদ্যুৎ নিয়ে এক ধরনের উৎকণ্ঠা আছে যে আমাদের দেশে যত বিদ্যুৎ প্রয়োজন, বিশেষ করে যেই সম্ভাবনার কথা বলা হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, নতুন শিল্পায়নের ক্ষেত্রে, সেখানে একটা বড় বাধা হিসেবে দেখা হচ্ছে জ্বালানিতে। তো সেক্ষেত্রে আজকে আপনারা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পিডিবি এবং ভারতের দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে 4,600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। এটি কতটুকু আশার সঞ্চার করবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিদ্যুৎ নিয়ে কোনো উৎকণ্ঠা এখন নেই, উৎকণ্ঠা ছিল। এই উৎকণ্ঠাকে কাটিয়ে ওঠার জন্য এই আওয়ামী লীগের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2009 সালে একটি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সমাধানের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা শুধু বিদ্যুৎ খাতের জন্য এই পরিকল্পনাটা সীমাবদ্ধ ছিল না। আমাদের বাংলাদেশকে আমরা কি লক্ষ্যমাত্রা নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে দায়িত্ব পালন করব, এই একটি ইন্টিগ্রেটেড প্রোগ্রামকে কাজের অংশ হিসাবে বিদ্যুৎটা অপরিহার্য ছিল। তো বিদ্যুতের 2008 সাল পর্যন্ত যে বিধ্বস্ত অবস্থা ছিল সেটা থেকে উত্তরের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ এবং মধ্যমেয়াদী পরিকল্পনার অনেক অংশে বাস্তবায়িত হওয়ার পরে বিদ্যুৎ একটি
আমি বিশ্বাস করি একটি সহনীয় অবস্থায় এসেছে এবং সন্তোষজনক অবস্থায় এসেছে। কিন্তু সরকার যেহেতু দেশ জাতি মানুষের উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ, সেই কারণে সরকারকে এখানে থেমে থাকার কোনো সুযোগ নেই বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে। এবং তার অংশ হিসাবে আমরা যেমনি প্রথম কুইক রেন্টাল অথবা ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, তৈলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, আমাদের প্রাকৃতিক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। কিন্তু প্রাকৃতিক গ্যাসের আমার একটা সীমাবদ্ধতা আছে, এটা আমরা সবাই বুঝি। তো এরই পরিপ্রেক্ষিতে কয়লা ভিত্তিক ব্যাপক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য মাতারবাড়ি, পটুয়াখালী এবং আপনার খুলনার রামপাল এলাকা সহ বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। তার পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ আমাদের দেশে সহজ ভাবে পাওয়ার এবং কম মূল্যে পাওয়ার একটি আবেদন আমাদের পক্ষ থেকে ছিল। যেহেতু ভারতের সাথে বৈরী মানসিকতাটা এই সরকার আপনার নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে বলে আমি এইভাবেই কথাটাকে বলবো। এই কারণে বলবো যে জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মম হত্যার পরে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করেছি, যারাই যখন ক্ষমতায় এসেছেন ওই সময়গুলাতে, তখন দেখা গেছে যে স্বাধীনতা যুদ্ধে যেই দেশগুলি আমাদের পাশে দাঁড়াইছিল, দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে। অবশ্যই এটি তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমরা জানতে চাচ্ছি যে এইখান থেকে এই যে নতুন বিদ্যুৎ আপনারা আনতে চাচ্ছেন, যেটা আপনারা ইতিমধ্যে লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছেন যে আপনারা 20 সালে কোথায় থাকবেন, 30 সালে কোথায় থাকবেন, খুব ভালো। আমি খুব স্পেসিফাই করে বলছি, খুব সংক্ষেপে। তো আপনার সেই দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে আমাদের যারা নাকি স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের পক্ষে ছিলেন না, তাদের সাথে সাক্ষতা, এবং যারা আমাদের পক্ষে ছিলেন তাদের সাথে বৈরী মানসিকতা। কিন্তু এটা আমাদের জন্য শুভ নয়, এটা আমরা বুঝতাম। এবং একটা সময়ের ব্যবধানে এটা যারা নাকি বিরোধিতা করেছেন তারাও কিন্তু আজকে সেই অবস্থান থেকে সরে সম্পূর্ণ তাদের আমাদের অবস্থানে তারা এসে দাঁড়াইছেন। এবং ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটি যত বেশি উর্বর হবে তত বেশি আমরা লাভবান হব। যেমন বিদ্যুতের কথা আমরা যদি বলি, ভারতের অনেক পটেনশিয়ালিটি আছে, যে মিনারেল পটেনশিয়ালিটি আছে, হাইড্রো পটেনশিয়ালিটি আছে। আমি যদি আপনার ভুটান থেকে নেপাল থেকে বিদ্যুতের যে সহজলভ্যতা আছে, অত খুব একেবারেই তাদের যে হাইড্রো ফ্যাসিলিটিগুলো আছে এগুলোকে যদি ব্যবহার করতে হয়, তাহলে ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক লাগবে। সেক্ষেত্রে নেপাল উপকৃত হবে, ভুটান উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে, ইন্ডিয়া উপকৃত হবে। এবং এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা একটি দূরদৃষ্টি সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছি। এর মধ্যে আপনারা জানেন যে আমাদের রামপালে 1320 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলমান আছে, এবং মাতারবাড়িতে আপনার মহেশখালীতে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠার জন্য জাপান, চায়না, কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার সাথে এগুলো সবগুলোই কিন্তু মেগা প্রজেক্ট। আর কয়লার উপরে আমাদের জোর দেওয়ার পিছনে বড় যুক্তি হলো যে কয়লা আপনার অ্যাকর্ডিং টু দ্য কম্পিটিটিভ প্রাইস অফ দ্য ফুয়েল, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আদার দ্য নিউক্লিয়ার প্লান্ট আমাদের এটাই, এবং হাইড্রোলিক যদি আমি বাদ দিই, তাইলে এখানে আপনার ফেসিল ফুয়েল যেটা নির্ভরশীলতা, ফেসিল ফুয়েলের মধ্যে সবচেয়ে বেশি আপনার কম মূল্যে আপনি পেতে পারেন যে শুধুমাত্র কয়লা। এবং দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ম্যাক্সিমাম বিদ্যুৎ তারা পায় কয়লা থেকে, তারপরে যে চায়না তাদের ম্যাক্সিমাম বিদ্যুৎ পায় কয়লা থেকে, 98% কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে আপনার দক্ষিণ আফ্রিকা, এবং অস্ট্রেলিয়াও তাদের মেজর পার্সেন্টেজ অফ দ্য আপনার ইলেকট্রিসিটি ইজ গেটিং ফ্রম দ্য কোল বেস পাওয়ার প্লান্ট, অ্যান্ড জার্মানি অলসো দ্য সেম। সো নিশ্চয়ই সারা বিশ্বে এটা সফলতা নিয়ে আসছে, এই জন্য আপনারা যাচ্ছেন। আপনার কাছে আবার ফিরে আসবো এই বিস্তারিত প্রকল্প যে পরিকল্পনাগুলি আছে সেইটা জানার জন্য। আমরা একটু জাহিদুল হাসানের কাছে যাব, যে নানান ধরনের সহযোগিতার ক্ষেত্রেই আমরা দেখেছি যে আজকে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে, এবং সেক্ষেত্রে এটা মূল যে আলোচনা সেখানে ছিল না, বাইরে আমরা দেখেছি যে বিদ্যুতের ক্ষেত্রে যে চুক্তিটি, এইটি আমরা এই জন্য গুরুত্ব দিচ্ছি যে একটি আঞ্চলিক সহযোগিতার কথা বলা হচ্ছে, দুই দেশের মধ্যে আরও বেশি আদান প্রদানের কথা বলা হচ্ছে, সেটা যোগাযোগের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, নানানগুলি
বিষয়ই আসছে, এবং সেক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগ কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে, বিশেষ করে বিদ্যুৎ, যেখানে আমরা জানি যে বিদ্যুতের নানান ধরনের সহযোগিতা আমাদের দরকার। দেখেন, যে কোনো রাষ্ট্রের আপনার উন্নয়নের যে পূর্ব শর্তগুলো থাকে এর মধ্যে জ্বালানি অন্যতম, প্রধান এবং অন্যতম। আপনি এই জ্বালানির অভাবে আপনি দেশে যেমন শিল্প কারখানা করতে পারেন না, জ্বালানির অভাবে আপনার দেশের উন্নয়ন থমকে যায়, এটা বলার অপেক্ষা রাখে না। এই যে কারণে আপনার দেখেন এই যে আজকে এই 2015 সালে এসে আপনি যে জ্বালানি নিয়ে কথা বলছেন, আজ 10 বছর আগেও যদি ভাবতেন, হ্যাঁ, এই দেশের মানুষের এই বিদ্যুতের অভাবে কি ধরনের হাসপাস ছিল, এখন আস্তে আস্তে সেটা কমছে। বিদ্যুৎ উন্নয়ন, বিদ্যুতের শুধু ওই আপনার মেগাওয়াট উৎপাদন বৃদ্ধি না, এটার সঙ্গে আপনার তো আপনার সঞ্চালন লাইনে যে আপনার দুরবস্থা ছিল এগুলো আস্তে আস্তে কমছে। এখনও যে কিছু নাই তা না, এই জিনিসগুলো ঠিক করতে হবে। আপনি যেই পয়েন্টে আসছেন সেটা আজকে দেখবেন সকালবেলা যখন আপনার যে মিটিংটা হলো, ইন্ডিয়ানদের সাথে যে চুক্তিটা হলো, ওখানে একটা ঘোষণা আসছে যেটা বিদ্যুৎ সচিবের মুখ দিয়ে, উনি বলছেন যে এখন থেকে শিল্প কলকারখানায় বিদ্যুতের সংযোগ চাইলে আর না করা হবে না, আবেদন গ্রহণ করা হবে। এই জিনিসটা দিয়ে কিন্তু আপনি আলোচনা শুরু করতে পারেন। তার মানে কি, আমার জ্বালানি ছিল না বলে আমি শিল্প কারখানায় বিদ্যুৎ মানে সংযোগ বন্ধ রেখেছিলাম, এখন আমি সেই সাহসটা অর্জন করেছি যে না, আমার বিদ্যুৎ আসতেছে, আমি এখন শিল্প কারখানা এস্টাবলিশ করতে পারবো, সেখানে আমি বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। এই বিদ্যুৎ সরবরাহটা যদি আমি ওই সমস্ত জায়গায় না করি, তাহলে আপনার যেমন ধরেন আমার এই উন্নয়নের অবকাঠামো যেটা মূল, আপনার যোগাযোগ ব্যবস্থা বলেন আর যাই বলেন, বিদ্যুৎ না থাকলে তো আপনি টিকতে পারবেন না। সেই জায়গায় যে কারণে এই সরকার ক্ষমতায় আসার পর, এটা এবার না, আপনার 2008-এর ইলেকশনের পর আসার পরই যেটা আপনার সরকার তাৎক্ষণিকভাবে কিন্তু আপনার এই পদক্ষেপটা নিয়েছিল কিভাবে বিদ্যুতের সমস্যার সমাধান করা যায়। কারণ ভুক্তভোগী ছিল তো এই সরকার, ভুক্তভোগী নেই, দেশের মানুষ ভুক্তভোগী ছিল। সেই জায়গায় আমি মনে করি সরকার ভালো উদ্যোগই নিয়েছে, কিছু সমালোচনা আছে। যেমন ধরেন আপনি এই যে যেটা আপনার এমপি সাহেব বললেন, এই স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এই স্বল্পমেয়াদী উদ্যোগের মধ্যে যেমন কুইক রেন্টাল নিয়ে কিছু কথাবার্তা আছে, কুইক রেন্টাল এদিকে আপনার দুর্নীতির একটা সুযোগ করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এই দেশের মানুষ দেখেন, ওখানে যে দুর্নীতির অভিযোগ ছিল না তা না, দুর্নীতি হয়েছে বলে আমরা পত্রপত্রিকায়, গণমাধ্যম বলেন, বিভিন্নভাবে আমরা যা জানি, ওখানে দুর্নীতির একটা জায়গা হয়েছে, ওখানে অভিযোগ উঠাটা মানে আপনার অযৌক্তিক না। তারপরও মানুষ কিন্তু দোষারোপ করে নাই, মানুষ ওইভাবে এটাকে দোষ হিসাবে নেয় নাই। কেন? কারণ সে ঠান্ডা বাতাস পেয়েছে, অথবা সে ইরিগেশনের পানি, বিদ্যুতের মাধ্যমে সে, অথবা অভিজ্ঞতাটা খুব খারাপ ছিল, পূর্ব অভিজ্ঞতা তো অবশ্যই খারাপ ছিল। সেটার পাশাপাশি আপনার সে যখন সে আপনার চাষাবাদে সে বিদ্যুৎ পাচ্ছে, সে যখন বাসাবাড়িতে বিদ্যুৎ পাচ্ছে, যেই কারণে সেই অভিযোগটাকে, সে দুর্নীতির অভিযোগটাকে সে খুব একটা আমলে নেয় নাই। এইটাও কিন্তু একটা সাইন আপনার, যে আপনি যদি উন্নয়নের দিকে যেতে থাকেন, আপনি তখন অনেক অভিযোগ চাপা পড়ে যায়। তো সেই কারণে আমি মনে করি যে এই সরকার যে পদক্ষেপটা নিয়েছে, কারণ আর তো উপায় নাই, তার ইমিডিয়েট হলো আপনার বিদ্যুৎ তাকে আনতে হবে, যে কারণে ইন্ডিয়ার সঙ্গে সে চুক্তি করেছে। এরপরে দেখেন নেপাল থেকেও যদি এখন বিদ্যুৎ আনতে হয়, কথাবার্তা হচ্ছে। ভুটানের আপনার জলবিদ্যুৎ, ওখান থেকেও কিভাবে বাংলাদেশ আনতে পারে সেই কথাগুলো হচ্ছে। এইগুলো করতে গেলে ভারতের সঙ্গে সুসম্পর্কের কোনো বিকল্প নেই, কারণ ভারতকে টপকিয়ে গিয়ে, ভারতকে আপনার মাইনাস করে দিয়ে আপনি সেটা করতে পারবেন না। সো এখন ভারতের সঙ্গে সম্পর্কটা আপনার যে কোনো উপায় হোক এটা ভালো রাখতে হবে। শুধু আমার নিজ দেশের মানে ব্যক্তিগত স্বার্থের ইয়ার বিষয়টা না, এটা দুই দেশেরই বিষয়। আপনার ভারত আর বাংলাদেশ হয়তো আপনার একটা বিশাল রাষ্ট্র, একটা ছোট রাষ্ট্র। আমার বাণিজ্যে ঘাটতি আছে, যেটা আজকে আপনার ওই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, ওই ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির আপনার ব্রিফিং শুনছিলাম, বাণিজ্যের ঘাটতি কমবে যে চুক্তিগুলো হলো। খুবই সুনির্দিষ্টভাবেই বলা হয়েছে যে বাণিজ্য ঘাটতি আছে, এবং সেটার জন্য তারা বিএসটিআই কে আরো শক্তিশালী করছে, যেন মানসম্মত প্রোডাক্ট সেখানে যেতে পারে। সেটা তো আছে, তারপরেও ধরেন এগুলো আপনার ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলে যে আপনি আরো উন্নত করেন, কিন্তু তারপরও আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি এগ্রিমেন্ট হয়, তারা আন্তরিকভাবে চায়, তাহলে অনেক কিছু সম্ভব। আমার দেশের এই পণ্য তো আপনার ইন্ডিয়ার যে আপনার 7 সিস্টারগুলোতে বলি, সেখানে তো আমার দেশের পণ্যের চাহিদা মানে ভেরি মাচ আপনার ওখানে চাহিদা আছে আমার। কারণ ইন্ডিয়ার ওই আপনার বোম্বে থেকে, দিল্লি থেকে, অথবা ওই দক্ষিণাঞ্চল থেকে জিনিসপত্র নিয়ে যেতে, এর চেয়ে আমার ওখান থেকে যাওয়া অনেক সহজ। যে চুক্তিটা আপনার এখন আপনার এই যে
এই বাসের যে চুক্তিটা হয়েছে আপনার দেখেন প্রায় 1000 কিলোমিটার বোধ হয় না দূরত্ব কমে গেছে ইন্ডিয়ার। হ্যাঁ, এই যে ওদের যেমন দরকার আমারও তো তেমন দরকার। আমার বাণিজ্যটা এখন আমার সরকারের মানে চেষ্টাটা থাকতে হবে যে ভারতের ওই বাজারগুলোতে কিভাবে আমার পণ্য নিয়ে যাই। সেই জায়গায় ভারত যেটা বলছে ভুল বলে নাই, বিএসটির মাধ্যমে আমার পণ্যের মান বাড়ানো, পাশাপাশি আমার ডিপ্লোম্যাটিক উদ্যোগটাও থাকতে হবে যে আমি ঢুকবো এনিহাও ওখানে, কারণ আমার চাহিদা বিদ্যমান সেখানে। জুলহাস আলমের কাছে যাব যে এই শুধুমাত্র বিদ্যুৎ না, অনেকগুলি বিষয়ই কিন্তু আজকে আমরা আলোচনা হতে দেখেছি। তার মধ্যে রয়েছে যে কিভাবে ভারত সেভেন সিস্টার্সে যেতে পারে বাংলাদেশের ভূমি ব্যবহার করে, একইভাবে ভারতীয় ভূমি ব্যবহার করে বাংলাদেশ কিভাবে ভুটান এবং নেপালে যেতে পারে, আঞ্চলিক সহযোগিতার কথা বলা হয়েছে, এবং পূর্ব দিকে অর্থাৎ মিয়ানমার থেকে শুরু করে থাইল্যান্ড সেদিকেও কিভাবে আমরা অর্থনীতিটাকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলিও আলোচনা হয়েছে। এই যে পুরো আঞ্চলিক যে নিরাপত্তা এবং অর্থনীতির কথা আজকে আলোচিত হয়েছে, সেই বিষয়গুলি আমাদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আরও একটু কীভাবে কনক্রিট একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে কী করণীয় আছে এবং কতটুকু দিক নির্দেশনা পাওয়া গেছে, এটা আপনার কাছ থেকে জানবো। একটা বিরতি আসবে, আশা বাংলাদেশে যাচ্ছি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। জুলহাস আলম, যেটি জানতে চাচ্ছিলাম যে আঞ্চলিক যোগাযোগের যে কথাটি বলা হচ্ছে সেইটি আসলে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে সহায়তা করবে সেটা। আমি একটু বিদ্যুতের প্রসঙ্গে, যদি আমি এক্সপার্ট নই কিন্তু কাজ করার সূত্রে একটু অ্যাড করতে চাই। যে আমি আজকে দেখছিলাম যে নর্থ ইস্টার্ন যে রিজিয়ন আছে ইন্ডিয়ার, এখানে প্রায় 70,000 মেগাওয়াট বিদ্যুৎ হাইড্রো পাওয়ার প্রডিউস করার সক্ষমতা আছে এবং হতে পারে, সেই সুযোগ হতে পারে। ভারত যেটি আমাদের এখানে চাচ্ছে যে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে এক ধরনের কানেক্টিভিটি, একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং বিদ্যুতের মাধ্যমে আমরা জানি যে অলরেডি 500 মেগাওয়াট বিদ্যুৎ আমরা আনছি ভারত থেকে, এবং গতকালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আরও 600 মেগাওয়াট বিদ্যুৎ কীভাবে আনা যায় সেটি নিয়ে কথা হচ্ছে, এবং এই নরেন্দ্র মোদী সফরের সময় এটি নিয়ে কথা হওয়ার কথা। তো সেই জায়গা থেকে বিদ্যুতের একটি মানে সম্ভাবনার জায়গা তো আছে, কারণ আমাদের রিসোর্সের অনেক অভাব আছে, আমাদের গ্যাস নিয়ে অলরেডি ক্রাইসিস আছে। আমরা যে কুইক রেন্টালের ক্ষেত্রে তেল ব্যবহার করে যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো করা হয়েছে, তাৎক্ষণিক বা শর্ট টার্মের যে নিডগুলো পূরণ করার ক্ষেত্রে, তো এখান থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাওয়ার জন্য আমি যতদূর আমার মনে পড়ে যে মাননীয় প্রধানমন্ত্রী এইবার ক্ষমতা নেওয়ার পরে যত জায়গায় যতগুলো ভিজিট করেছেন, চায়না, জাপান এবং অন্যান্য জায়গায়, প্রত্যেক সফরে উনি বিদ্যুৎকে কেন্দ্র করে কিছু একটা করে এসেছেন, চুক্তি সই করেছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আরেকটি বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং, সম্প্রতি সামিট পাওয়ার আমরা জানি যে তারা লোকাল কোম্পানি এবং তারা বিদ্যুৎ উৎপাদনের সাথে জড়িত, এবং তাদের একটি প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে তারা বলেছে যে আগামী সময়ে তারা বাংলাদেশে বিদ্যুতের মোট চাহিদার 20% তারা সরবরাহ করতে চায়, এবং সম্প্রতি তারা আন্তর্জাতিক লেন্ডিং এজেন্সি এবং লোকাল যে সোর্স আছে সেই জায়গা থেকে টাকা পয়সা ম্যানেজ করে বিবিয়ানা এবং মেঘনাঘাটে তারা দুটি প্রকল্প বাস্তবায়ন করেছে। তো এই বিষয়টি কিন্তু ইম্পর্টেন্ট যে আমাদের যে লোকাল কোম্পানিগুলোর যে সক্ষমতা বৃদ্ধি করা, এবং তারাও যে পারে সেই বিষয়টা আস্থায় নিয়ে এনে আমাদের ডেফিনেটলি বিদেশি বিনিয়োগ লাগবে। ইন্ডিয়ান কোম্পানি আজকে দুটোর সাথে চুক্তি হয়েছে, রূপপুরে পারমাণবিক প্ল্যান্ট করার এটা এই যে $4.5 বিলিয়ন চুক্তি, এটা নিশ্চয়ই অন্য যারা বিনিয়োগ করতে চায় ভারতের বা ভারতের বাইরে তাদেরকেও কনফিডেন্স বিল্ডিং এর একটা ব্যাপার আছে। কারণ আমি জানি যে সামিট পাওয়ারের যে তাদের যে বিদ্যুৎ প্ল্যান্ট তারা যেটা করছে, এর সাথে জেনারেল ইলেকট্রিক তারা এই বড় কোম্পানি, এত বড় একটি কোম্পানি যুক্ত আছে। সো আমাদের লোকাল কোম্পানিগুলোর সক্ষমতা তৈরি হচ্ছে এবং তাদের সাহস বাড়ছে যে কিভাবে আমরা আরো বেশি এখানে কন্ট্রিবিউট করতে পারি। আমাদের গ্যাসের সংকট আছে, আমাদের কয়লা পড়ে আছে, কয়লার নীতি নিয়ে একটা সংকট আছে, সেটি এখনো আমরা প্রস্তুত করতে পারিনি। তবে এই সংকটগুলো কাটিয়ে কিভাবে বিদ্যুৎ আরো আমরা বাড়াতে পারি সেগুলো নিয়ে আমাদের চিন্তা করার সুযোগ আছে ডেফিনেটলি। তবে এখান থেকে যদি আমরা কানেক্টিভিটির দিকে যেতে চাই, আলোচনাটি ফোকাসে নিতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়।
কারণ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমরা একটি বলি যে আমাদের ভাষায় বলি যে আমরা সাউথ এশিয়া একটা পকেট হিসাবে আমরা এখানে আছি ভৌগোলিক অবস্থানে, এবং ইন্ডিয়া আমাদের চারদিকে প্রায়, এবং সমুদ্র সীমা আছে আমাদের, আমরা ল্যান্ড লকড, তার সাথে প্রায় 2500 মাইলের একটা পোরাস বর্ডার আছে। তো এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অন্যদিকে আমাদের সমুদ্রে মিয়ানমারের সাথে কিছুটা অংশ আছে, এবং পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও আমরা উপ আঞ্চলিক এবং আঞ্চলিক সহযোগিতার নানা ফোরামে আমরা মেম্বার। সেখানে বিমস্টেক আছে, আমাদের সার্ক আছে। সো এবং নেপালের যে যদি বিদ্যুতের ক্ষেত্রে আসে, তার যে হাইড্রো পাওয়ারের যে সক্ষমতা বা যে পটেনশিয়াল যেটুকু আছে তার, সেটিকে আমরা যদি ব্যবহার করতে না পারি তাহলে আমাদের জন্য অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া খুব মুশকিল। তো আন্তর্জাতিক এবং আন্তঃমহাদেশীয় যে রেল লাইন, সেটাতে আমাদের আগ্রহ আমরা তৈরি করেছি, এবং ভবিষ্যতে আমরা জানি যে চায়নার নেতৃত্বে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক হওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে আমেরিকা খুব খুবই বিশ্বস্ত বন্ধু ইউকে বলা হয়েছে যে ওটার মধ্যে তুমি না যাও। তারপরেও ইউকে তারা ডিসিশন নিয়েছে যে না, তারাও যোগ দেবে এখানে। জাপান আসার আগ্রহ প্রকাশ করেছে। সো এই জায়গাগুলোতে যদি দেখি, ট্রেড অ্যান্ড কমার্স এবং কানেক্টিভিটি এই কোনোটা থেকে কোনোটা বিচ্ছিন্ন নয়। জ্বালানি সহযোগিতা, ট্রেড অ্যান্ড কমার্সকে বৃদ্ধি করা, আমদানি রপ্তানির এই জায়গাগুলোকে আরও বেশি স্মুথ করা, এটি আমাদের জন্য যেরকম দরকার সেটি ভারতের জন্য দরকার, এবং এই পুরো অঞ্চলের জন্য দরকার। তো সেইভাবে আমাদের দেখতে হলে আমাদের এখান থেকে বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই। পাশাপাশি আপনাকে একটি সাম্প্রতিক উদাহরণ দেই। আমরা জানি যে চায়নার প্রাইম মিনিস্টার এর মধ্যে পাকিস্তান সফর করেছেন। সেখানে মধ্য এশিয়ায় এক ধরনের একটি যোগাযোগ কানেক্টিভিটি তৈরি করার জন্য, কাশ্মীরের অধিক দিয়ে যাওয়ার জন্য চায়না পাকিস্তানের সাথে $18 বিলিয়ন একটি চুক্তি করেছে। মানে আপনি দেখেন যে চায়না মাঝখানে ইন্ডিয়া আছে, তার সাথে সীমান্ত আছে, সেটিকে পার হয়ে চায়না কিন্তু বসে নেই। কারণ মধ্য এশিয়া আমরা জানি যে খনিজে খুব সমৃদ্ধ, এবং সেদিক দিয়ে গিয়ে রাশিয়ার সাথে এক ধরনের কানেক্টিভিটি তাদের আছে। তো ওই জায়গাগুলোকে চায়না কিন্তু এক্সপ্লোর করছে। চায়না দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে আমেরিকার পরে, সে কিন্তু এক্সপ্লোর করে যাচ্ছে। সে বসে নেই যে পাকিস্তানের যুদ্ধাবস্থা না গৃহযুদ্ধ চলছে না কি চলছে, নাকি ওখানে প্রতিদিন বোম্বিং হচ্ছে, এটা নিয়ে কিন্তু সে ওখান থেকে দূরে সরে থাকছে না। তার বাণিজ্যের যে চাহিদা, তার যে বড় হওয়ার যে আকাঙ্ক্ষা সুপার পাওয়ার হিসাবে, এবং তার যে বাণিজ্যের প্রয়োজন, মানুষের জীবনমান বাড়ানো। সো আমাদের ওই জায়গাটায় দেখতে হবে যে আমরা কি আসলে কি চাচ্ছি। বাংলাদেশের যে আমাদের মূল সংকট কি? আমাদের মূল সংকট পভার্টি, আমাদের মূল সংকট আমার জব ক্রিয়েশন করা। তো সেই জায়গাগুলো, সেই সুযোগগুলোকে তৈরি করতে হবে। আমার মনে আছে যে 5 জানুয়ারি ইলেকশনের পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্সটি করেছিলেন বাইরে, তার আগে আবার বিদেশি সংস্থার সাংবাদিকদের সাথে এবং ফরেন জার্নালিস্টদের সাথে একটি ব্রিফিং করেছিলেন। সেখানে আমেরিকান সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, আমি ওখানে উপস্থিত ছিলাম এপি থেকে, যে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে বলা হচ্ছে যে আপনি খুব বেশি ভারতের প্রতি নতজানু, এটিকে দেখেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী খুবই ম্যাচিউর একটা আনসার দিয়েছিলেন, আমাদের কাছে মনে হয়েছে। উনি বলেছিলেন যে দেখেন, বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন জায়গা নয়। আমাদের যে মূল সমস্যা দারিদ্র্যের সমস্যা, ভারতের একটা বিরাট সমস্যা দারিদ্র্য সমস্যা। প্রায় 50% মতো মানুষ তারা দারিদ্র্য সীমার নিচে বাস করে, যদিও সেখানে একটা গ্রোয়িং মিডল ক্লাস স্ট্রং অবস্থান নিয়েছে, শহর ভিত্তিক যে মিডল ক্লাস। সেই জায়গা থেকে ভারতের যে মূল সমস্যা দারিদ্র্য, আমার যে মূল সমস্যা দারিদ্র্য, নেপালের যে মূল সমস্যা দারিদ্র্য, এটা একটা কমন গোল হিসেবে আমাদেরকে ফাইট করতে হলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। দ্যাট ইজ দ্য স্পিরিট। তাজুল ইসলাম, আপনার কাছে আবার ফিরে আসবো যে কিভাবে উদ্যোগ নিলে আপনাদের যে পরিকল্পনাগুলি আছে, আমরা জানি যে দারিদ্র্য মোকাবেলা করতে হলে, অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হলে, যেটা পিন্টু ভাইও বলছিলেন যে সংযোগ আসলে ব্যবসায়ীরা পাচ্ছিলেন না, তো পাওয়ার একটা বড় উপাদান, এবং সেক্ষেত্রে বিদ্যুৎ কিভাবে সহযোগিতা করতে পারে এবং সেটার দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি, আমরা আপনার কাছ থেকে জানবো একটা বিরতির পরে ফিরে এসে। আশা বাংলাদেশের নিচে আরো একটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। তাজুল ইসলাম, জানতে চাই যে বিদ্যুতের আমাদের সক্ষমতা বা উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে ভারতের সঙ্গে যেমন সহযোগিতা, সেরকম আঞ্চলিক সহযোগিতা, পুরো পরিকল্পনাটা কি, কিভাবে আপনারা এগিয়ে যাওয়ার
পরিকল্পনা করছেন? বিদ্যুতের বিষয়ে আসলে আমাদের একেবারে আলটিমেট লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা আছে। যেমন আপনি বলেছেন যে 2021 সালে 24,000 মেগাওয়াট এবং 2030 সালে 30,000 মেগাওয়াট উৎপাদনের একটি লক্ষ্যমাত্রা আছে। এখন ভারত থেকে আমরা ভারতের বিনিয়োগকারীদেরকে যেমনিভাবে আমরা উৎসাহিত করার আমাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তেমনিভাবে পৃথিবীর অন্য যে সমস্ত বিনিয়োগকারী দেশগুলো আছে, এন্টারপ্রেনাররা আছে, ইনভেস্টররা আছে, তাদেরকেও আমরা স্বাভাবিকভাবে আমরা বলবো যে তারাও আসুক। এবং পাশাপাশি আমাদের নিজেদের সক্ষমতাও কিন্তু আমরা বৃদ্ধি করছি। এখানে একটা খুবই সিগনিফিক্যান্ট ইস্যু হলো যে আমাদের যেমন আজকে আদানির সাথে যে চুক্তিটা হলো অথবা রিলায়েন্সের সাথে, দেখেন তারা কিন্তু এক একজনে 40-50 হাজার মেগাওয়াট বিদ্যুৎ একটা প্রাইভেট একটা অর্গানাইজেশন কিন্তু ভারতে করে, এই সক্ষমতাটা তারা অর্জন করছে। তো আমাদের প্রাইভেট সেক্টরকেও আমরা যদি বুস্ট আপ না করতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এই গভর্নমেন্ট ক্যান নট গো এহেড উইথ দ্য ভিশন ইন্ডিভিজুয়ালি উইদাউট কালেক্টিভ অ্যাপ্রোচ। তো সেই ক্ষেত্রে আমাদের এখানেও আমরা প্রাইভেট সেক্টরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছি। এবং একটি উদাহরণ দেওয়া যায়, সামিট আমাদের এখানে প্রায় এখন 1200 মেগাওয়াটের মতন বিদ্যুৎ উৎপাদনের মতন তারা অবদান রাখতে সক্ষম হয়েছে। তো আমরা মনে করি আমাদের দেশীয়, তারপরে দিয়ে আমরা আপনার ক্রস সেকশনাল ফুয়েল বেসড বিদ্যুৎ উৎপাদন করা এবং আমদানি করা, এটা আমি যেমনিভাবে বলি, আপনি যদি দেখেন ইউরোপের বহু দেশ আছে যারা নাকি এক দেশ এখানে বিদ্যুৎ সে পাশের দেশকে বিক্রি করছে, আবার পাশের দেশ থেকে আবার অন্য পাশের থেকে সে আবার ক্রয় করতেছে। দ্যাট ইজ potentiality they are using with a collective approach। এখন এই মানসিকতাটা তখনই সম্ভব বাস্তবায়ন করা যদি আপনার প্রতিবেশীদের সাথে আপনার একটা সুসম্পর্ক, বিশ্বস্ততার জায়গা আপনি তৈরি করতে পারেন, এবং এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মাঝে মাঝে কখনো কখনো বলি যে আমরা যখন নাকি কারোর সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, তো তখন আমার যদি বৈষয়িক স্বার্থে যদি ক্ষতিও হয়, এটাকে আমি বড় করে বিবেচনা করি না। আমি বিশেষ করে বিবেচনা করি যে তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটাকে বড় করে দেখি। তার সম্পর্কটা যদি আমার টিকে থাকে, বৈষয়িক সুবিধা হয়তো পরবর্তীতেও আমরা নিতে পারবো। তো এই দৃষ্টিভঙ্গিটা আমার ব্যক্তিগত পর্যায়ে শুধু নয়, দেশের ব্যাপারে এবং আন্তর্জাতিকভাবে সর্বত্র এটা স্বীকৃত। যেমন আপনি দেখুন, চায়না সে ভিয়েতনামের কাছে বিদ্যুৎ বিক্রি করে, এবং ভিয়েতনাম আবার কি নাম না তার বিদ্যুতের যে চাহিদা সে পূরণ করার জন্য সে বিভিন্ন সোর্স থেকে নেয়, নিজেরাও জেনারেট করছে, ইত্যাদি ইত্যাদি। এটা সবাই করে। এই বিষয়গুলা আমাদের লাগবে। এখন আমাদের এই বিদ্যুৎ না, শুধুমাত্র আমাদের একটি লক্ষ্যে পৌঁছতে হবে, একটা মাত্রায় পৌঁছতে হবে। আমরা স্বপ্ন দেখি একটি উন্নত বাংলাদেশ হবে, যে জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স অথবা মানে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরকম একটি যাত্রা, এরকম একটি মাত্রায় বাংলাদেশটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা নির্ধারণ করেছি 2041 সাল। তো এই 2041 সালের যদি আমাদেরকে এটা পৌঁছতে হয়, তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থাতে উন্নতি আনতে হবে, আমাদের সক্ষমতা উৎপাদনে বাড়াইতে হবে, আমাদের বাণিজ্যে বাড়াইতে হবে। যেমন আজকে একটি বিষয় আলোচনা এসেছে, আমরা ভারতকে বলেছি যে তোমাদের সাথে আমাদের ইনব্যালেন্স অফ ট্রেড, যে আমরা ওখান থেকে বেশি আমদানি করি, আমার এখান থেকে কম যায়। এখন এখানে একটি বিষয় আলোচনা দাবি রাখে যে আমাকেও তো আমার সক্ষমতা অর্জন করতে হবে, যে আমি এমন পণ্য উৎপাদন করতে হবে যেটা নাকি ভারতের চাহিদা। আমরা পৃথিবীতে আজকে বসবাস করি, যেই পৃথিবী আজকে সমাজতান্ত্রিক পৃথিবী নয়, আজকে মার্কেট ইকোনমির পৃথিবী। তো সেখানে মার্কেট উইল ডিটারমাইন হোয়ার হু উইল সার্ভাইভ। এখন এই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে সে সক্ষমতা অর্জন করতে হবে। যেমন আমাদের বিএসটিআই নিয়ে কথা আছে, আমরা বিএসটিআইতে যেটাকে কোয়ালিফাই করি, ভারতের বিএসটিআই আবার অথবা তাদের এই সমমান সম্পন্ন প্রতিষ্ঠান আবার একই প্রোডাক্টকে তারা সেখানে বিবেচনা আনে। তা আমরা বলছি যে ইকুয়ালাইজ করার জন্য আমাদের ভারতের আমরা একটু এই বিষয়টা নিয়ে জাহিদুল হাসানের কাছে যাব, যেটা তাজুল ইসলাম বলছিলেন যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের জায়গাটা, সেইটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেখানেই আসলে নেতৃত্বের জায়গাটি চলে আসে, যে নেতৃত্ব কিভাবে এই আস্থা এবং বিশ্বাসটা তৈরি করবে। সেক্ষেত্রে বাংলাদেশের আজকের যে দুই নেতার শীর্ষ বৈঠক হলো, সেখান থেকে আপনারা কি ধরনের বার্তা পেলেন যে এটা আস্থাটা তৈরি করতে কতটুকু? আজকে বিশেষ করে আপনার এই দুই শীর্ষ নেতার বক্তৃতা শোনার পর আমার যেটা মনে হয়েছে যে আপনার দুই নেতাই বুঝতে পেরেছেন এই অঞ্চলের উন্নয়নের জন্য আপনার সুসম্পর্ক এবং শান্তিপূর্ণ সম্পর্কের বিকল্প নেই। বৈরী সম্পর্ক দিয়ে
আপনার এগিয়ে যেতে পারবেন না। আপনার দেশ বড় হতে পারে, আপনার দেশের মানুষ বেশি হতে পারে, আপনার অর্থনৈতিক উন্নয়ন বেশি হতে পারে, কিন্তু আপনার পাশের দেশটি যদি গরিব থাকে তার কিন্তু ইম্প্যাক্ট আপনার দেশেও পড়বে। এই জিনিসটা ইন্ডিয়াও যেমন বুঝে, বাংলাদেশও বুঝে এবং আশেপাশের রাষ্ট্রগুলিও বুঝে। এটা সাধারণ ছোট্ট উদাহরণ যদি আপনি রূপক অর্থ যদি আপনাকে বলি, আপনি ধরেন আপনার বাড়ির পাশে একটা 10তলা বিল্ডিং, আপনারটা একটা কুঁড়ে ঘর। ভূমিকম্প হলে আপনার ওই 10তলা বিল্ডিং কিন্তু আপনার উপরে পড়ে আপনার কুঁড়ে ঘর ধ্বংস হয়ে যাবে। আবার যদি বলি একটু ঘূর্ণিঝড় আসে, হ্যাঁ, আপনার কুঁড়ে ঘর উড়িয়ে নিয়ে কিন্তু আপনার ওই 10তলা বিল্ডিং এর উপরেই ফেলবে। তার মানে কি, এই জায়গাটা পাশাপাশি দুইটা দেশ যদি সমান তালে এগুতে না পারে এবং এক দেশ যদি আরেক দেশকে টেনে না নেয়, আপনার আলটিমেটলি দুই দেশের মানুষেরই আপনার সমস্যা। এই দুই দেশের জনগণের উন্নয়নের জন্যই তো চিন্তা ভাবনা। এই জায়গাটা আমি দেখলাম এবার অন্তত এই এমফাসিস দেওয়া হয়েছে, দুই নেতাই বলেছেন, হ্যাঁ, যে বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। সেই জায়গাটা আমি খুব পজিটিভলি দেখতেছি এই কারণে যে আপনার বিশেষ করে এই মোদী সরকার আসার আগে যখন কংগ্রেস সরকার ছিলেন, কংগ্রেস সরকারের থাকার সময় কিন্তু এই আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের একটা ঐতিহাসিক সম্পর্ক, এটা ধরে এই দেশে অনেকে রাজনীতি করতে চেয়েছে যে না, এই বৈরী সরকার, আওয়ামী লীগের বৈরী সরকার বা বিজেপি সরকার আসছে, হয়তো সেই জায়গায় সেটা একটা অন্য কেউ নানারকম আপনার আলোচনা ফায়দা নিতে ছিল। পারে। কিন্তু দেখেন রিয়েলিটিটা, দেখেন রিয়েলিটি ভিন্ন। মোদী যখন ক্ষমতায় আসলেন তার চেহারা দেখেন, তার আচার আচরণ, তার কথাবার্তা, মানে আপনার সম্পর্কের ক্ষেত্রে সে চারপাশে সম্পর্কের জাহিদুল ক্ষেত্রে হাসান, উনি আমরা যখন ওনার একটা বিরতির পর রাষ্ট্র- আমরা এক একটু- সেকেন্ড বলে নেই, জি। উনি যখন ওনার ফরেন পলিসিতে চেঞ্জ আনেন নাই, কিভাবে সম্পর্ক উন্নয়নের ইতে গিয়েছেন, বাংলাদেশও সেই জায়গায় সাড়া দিয়েছে, যে কারণে আজকে একটা পজিটিভ আপনার লক্ষ্য দেখতে পাচ্ছি। জি, আমরা একটা বিরতির পর জুলহাস আলম আপনার কাছে আসবো যে এই আলোচনায় কি কি জিনিস পজিটিভ আমরা পেয়েছি। আশার বাংলাদেশের নিচ্ছে আরেকটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। জুলহাস আলম, হাসিনা মোদি বৈঠকের পজিটিভ দিকগুলি কোনটা কোনটা সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে? অনেকগুলো পজিটিভ দিক আছে। সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো, যে যদি সাম আপ করি তাহলে হচ্ছে যে এক ধরনের কনফিডেন্স বিল্ডিং এর জায়গায় আমরা এসেছি বাংলাদেশ এবং ইন্ডিয়া। কারণ হচ্ছে যে যে দীর্ঘদিনের যে অবিশ্বাস, আস্থাহীনতা, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আস্তে আস্তে একটি কমন প্ল্যাটফর্মে আমরা আসতে পারছি, যে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে এবং আঞ্চলিক উপ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমাদের নিজস্ব অবস্থান টিকিয়ে রেখেই বা সমুন্নত রেখেই একটা কমন প্ল্যাটফর্ম, কমন জায়গা থেকে কাজ করা। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নরেন্দ্র মোদী সাহেবের যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, তার অনেক প্রাইড আছে। গুজরাটের চিফ মিনিস্টার হিসেবে উনি গুজরাট মডেল তৈরি করেছেন। তার যে এই ক্ষমতা গ্রহণ করার পরে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, উনি অনেক বেশি ডিসাইসিভ, এটা তার ডেলিভারেশন থেকে বোঝা যায়। একই দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বডি ল্যাঙ্গুয়েজে অনেক বেশি মনে হয় যে বোল্ড, যে ওনারা একটা জায়গায় হয়তোবা মিলতে পেরেছেন যে বাংলাদেশ এবং ভারত, এই দুটো প্রতিবেশী রাষ্ট্র, আমরা একটি ছোট রাষ্ট্র হওয়ার পরেও একই সাথে চলার সুযোগ আছে, সেটি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, আস্থাহীনতার মাধ্যমে নয়। জাহিদুল হাসান, একই বিষয়ে আসবো, কিন্তু এক্ষেত্রে একটু জানতে চাই যে তিস্তা নিয়ে আমাদের আশা অনেক দেখেন, ছিল, এটা অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরেও তিস্তার আজকের- ব্যাপারেও কোনো আশা আছে কি? না, দেখেন, এটা নিয়েই কথা উঠবে। তিস্তা নিয়ে তো মোদির বক্তৃতায় স্পষ্টই শুনলাম যে রাজ্য সরকারগুলোর সহায়তায়, উনি যেটা বলছেন ওনার ভাষায়, রাজ্য সরকারগুলোর সহায়তায় শিগগিরই একটি সুষ্ঠু সমাধানে আসতে পারবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এই জায়গাটা আপনার, আমি ভারতের আন্তরিকতার অভাব দেখছি না। এটা আপনার তার আগে যে আপনার মনমোহন সরকার ছিলেন, উনিও চেষ্টা করেছেন, এই মোদী সরকারও চেষ্টা করেছে, কিন্তু ভারতকে তো আপনার এই ভারতের সবগুলো অঙ্গরাজ্যকে নিয়ে তার চলতে হয়, তার ইন্টারনাল পলিটিক্স তাকে ম্যানেজ করতে হয়। সেই সবগুলো হিসাবে যদি নেওয়া হয়, তাহলে তারপরও যে কেন্দ্রীয় সরকারের যে চেষ্টা, সেই জায়গাটা আমি পজিটিভলি দেখতেছি। হয়তো আমারও বিশ্বাস, হয়তো আপনার এই জায়গাটা এমন জায়গায় এসে পৌঁছেছে, বাংলাদেশের তো শেষ মুহূর্তে আপনার জাতিসংঘে যাওয়া ছাড়ার কোনো বিকল্প থাকবে না, সেই জায়গায় হয়তো ভারত যেতে দেবে না। এর আগে হয়তো আপনার এই যে এই মোদী সরকারই, দেখেন এই যে মমতা ব্যানার্জিকে উনি নিয়ে আমরাও এসেছেন, মনে করি যে সেই একটু জায়গায় যেন বরফ গলাবে, যেতে হয়তো ওই না হয়। চেষ্টাটা কেন্দ্রীয় সরকার করবে, এটা আমি বিশ্বাস করতে চাই। তাজুল ইসলাম, একদম শেষ সময় চলে এসেছে, খুব অল্প সময় আপনার কাছেও জানতে চাইব কোন জিনিসগুলি খুব পজিটিভ মনে হয়েছে এই বৈঠকে? না, আমি ওই একইভাবে কথাটা এরকমই যে আমাদের যখন বিশ্বাস এবং আস্থার জায়গাটা, আমরা যখন একটা কমন প্ল্যাটফর্মে এসে সক্ষম হয়েছি। আমাদের দেশে
স্বাধীনতার বঙ্গবন্ধুকে নির্মম হত্যার পর থেকে ভারত বিদ্বেষী একটি মানসিকতা সৃষ্টি করা হয়েছে, বিভিন্নভাবে ভারত বিদ্বেষী একটি মানসিকতা হারভেস্টিং করা হয়েছে। এটার থেকে আমরা আজকে এই জনগণকেও আমরা বুঝাতে সক্ষম হয়েছি, জনগণ আজকে বুঝতে পেরেছে যে এটা আসলে একটা আমাদেরকে একটা বৈরী এবং ভুল পথে পরিচালনা করা হয়েছে। এখান থেকে আমরা সরে এসেছি এবং সরে আসার পরিপ্রেক্ষিতে আমাদের সম্পর্ক একটা বিশ্বস্ততার জায়গায় আসছে। অতএব সব সমস্যায় আমাদের সমাধান হবে। সমস্যা শুধুমাত্র এখন সবচেয়ে প্রমিনেন্ট ওয়ান হলো যে তিস্তা। তো তিস্তার বিষয়টা আমার মনে হয় উনি যথার্থই বলেছেন। তিস্তাটা আসলে দেখেন হিমালয় থেকে উৎপত্তি হয়ে সিকিম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবাহিত। তো সিকিম এবং আপনার পশ্চিমবঙ্গের মধ্যে তাদের ইন্টারনাল কিছু আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে, তবে এটাও তারপরে তো যে তাদের একটা কথা যে ইন্টারনাল আপনার পলিটিক্যাল ইস্যু আছে। আজকে এখানে আমরা একটা সবচেয়ে বড় বিষয় অনুধাবন করার বিষয় যে আমাদের কাউন্টার পার্ট কতটুকু আন্তরিক, এবং সেখানে মোদি সাহেব ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উভয়ে খুব মানে আন্তরিকতা আছে, সেটি একটি আশার কথাটা বিষয়। বলেছেন। তাজুল ইসলাম, অতএব জাহিদুল হাসান পিন্টু এবং জুলহাস আলম, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। এই ছিল আশার বাংলাদেশে। ভালো থাকুন।